রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন সিনেটে ষষ্ঠ দফায় শুনানি শুরু। মামলা না করলে অর্থ ফেরত পাবে না বাংলাদেশ, বলছে এএমএলসি। রাজধানীর ৪৪% সড়কেই নেই ফুটপাত। প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। পরিবহনকে গুরুত্ব দেয়ায় অনিরাপদ হচ্ছে শহর, অভিমত বিশেষজ্ঞদের। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে উৎসবের আমেজ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। ৩০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ সিলেট সিটি কর্পোরেশনের। দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় আতঙ্কে জেলা প্রশাসন। এবং বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জে হাওরের কয়েক হাজার হেক্টর জমির ফসল। ব্যাপক ক্ষতির মুখে কৃষক। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় উপযুক্ত তথ্য প্রমাণ দিতে না পারলে কিংবা মামলা না করলে বাংলাদেশ অর্থ ফেরত পাবে না বলে জানিয়েছে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল এএমএলসি। দেশটির সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে একথা জানানো হয়েছে। এদিকে চুরি হওয়া অর্থের আরও প্রায় $৪৪ লাখ এএমএলসিকে ফেরত দিয়েছেন কিম অং। এ পর্যন্ত প্রায় $১ কোটি ফেরত দিলেন কিম অং। আরও $৫৪ লাখ ফেরত দেওয়ার কথা রয়েছে তার। এর আগে গেল ১২ এপ্রিল অনুষ্ঠিত পঞ্চম দফার শুনানিতে উঠে আসে জড়িত আরও বেশ কয়েকজনের নাম। এর মধ্যে রয়েছেন আরসিবিসির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতো, অ্যাঞ্জেলা তোরেস, আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা ব্রিগিত্তে ক্যাপেনা ও নির্বাহী সহসভাপতি রাউল তান, আরসিবিসির চেয়ারম্যান লরেঞ্জো তান, চীনা ব্যবসায়ী কিম অং, ওয়েকাং জু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর দিং ও গাও। এছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ও তার স্ত্রী মাইকেল কনকন বাতিস্তার জড়িত থাকার কথা উঠে আসে শুনানিতে। এদিকে গতকাল বাংলাদেশের সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে রিজার্ভ চুরির ঘটনায় ১২ জন ফিলিপিন্স নাগরিক এবং ৮ জন শ্রীলঙ্কান নাগরিকের সম্পৃক্ততা রয়েছে। রিজার্ভের অর্থ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানবো সহকর্মী জুবায়ের ফয়সালের কাছে। তিনি আছেন মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যে ৮০০ কোটি টাকা ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার হয়েছে, সেই টাকাটা উদ্ধারের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানার জন্য বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো বা হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, এটি জানার জন্য সকাল থেকে অপেক্ষা করছি বাংলাদেশ ব্যাংকে। মূল ব্যাপারটি হলো এখানে দুটি বিষয় একেবারেই সামনে চলে এসেছে যে ফেব্রুয়ারির ২৯ তারিখ থেকে যখন বাংলাদেশের বিষয়গুলো জানাজানি হলো যে রিজার্ভের ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে হাতে নেওয়া হচ্ছে বাংলাদেশের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, তো সেই বিষয়গুলো নিয়ে গত ১.৫ মাসে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে এবং ফিলিপাইনে যে ধরনের কর্মকাণ্ড চলছে ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশও তৎপর রয়েছে টাকাগুলো ফেরত আনার ক্ষেত্রে। তো এখানে যে বিষয়টি আমরা বারবার বেশ কয়েকজন বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম যারা এ ধরনের ঘটনায় যারা জানেন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনায় কি ধরনের পদক্ষেপ ভিকটিম ব্যাংকগুলো নেয় সেক্ষেত্রে যাচাই করে তারা আসলে এগুলি আমরা যখন কথা বলেছিলাম আমাদেরকে জানিয়েছিলেন যে যদি বাংলাদেশ টাকা ফেরত পেতে চায় সেক্ষেত্রে মামলা করতে হবে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ সময়ের ব্যাপার। এই দীর্ঘ সময় ব্যয় করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু টাকাটা ফেরত আনতে হবে। তো যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো যে বাংলাদেশ ব্যাংকে গত কয়েক সপ্তাহ যাবৎ ফিলিপিন্স সিনেটে যে শুনানি চলছিল সেখানে দফায় দফায় কিম অং, যিনি অভিযুক্ত ব্যবসায়ী, তিনি কিন্তু বেশ কিছু টাকা ফিলিপিন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই টাকাগুলোর পরে যে টাকাগুলো রয়েছে সেগুলি তিনি বাংলাদেশ ব্যাংকে ফেরত দিতে চান। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তার টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আসলে এখন যেহেতু ফিলিপিন সিনেট বলছে যে মামলা করা ছাড়া বাংলাদেশ টাকা ফেরত পাবে না, সেক্ষেত্রে এর কোনো বিকল্প আমরা দেখিনি। কিছুক্ষণ আগে আমরা শুভঙ্কর সাহা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, তার সঙ্গে কথা বলেছিলাম। মিস্টার সাহা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের যে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের যে সম্পৃক্ততা যে সংস্থাটি কাজ করে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের সঙ্গে কথা বলেই জানা যাবে যে আসলে বাংলাদেশ এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি নেবে। বিএফআইইউ এর সাথে কথা না বলে আসলে এই বিষয়গুলো গণমাধ্যমকে জানানো যাবে কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নয়, এটি মুঠোফোনে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো মামুন, আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে এখন পর্যন্ত আসলে সেরকম কোনো ফলাফল বা খবর আমি এখন পর্যন্ত পাইনি। সরাসরি তারা আমাদেরকে কিছু জানাননি, যতটুকু জেনেছি মুঠোফোনের মাধ্যমেই। এই ছিল সবশেষ তথ্য। দর্শক, বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল, জানাচ্ছিলেন রিজার্ভ অর্থ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের
কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর ফুটপাতে হাঁটতে গিয়ে প্রতিনিয়তই নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। আবার প্রায় অর্ধেক সড়কে ফুটপাতই নেই। এছাড়া প্রায় 2/3 পায়ে হাঁটার পথ চলাচলের অনুপযোগী, ফলে বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে নগর পরিকল্পনায় ফুটপাতকে গৌণ করে পরিবহনের বিষয়টি গুরুত্ব দেয়াই অনিরাপদ হয়ে উঠছে শহর। ইশরাত জাহানের রিপোর্ট। হঠাৎ দেখলে মনে হবে কোনো হোটেল বা রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছেন সবাই, কিন্তু আসল ব্যাপারটা হলো ফুটপাত দখল করে খাবার বিক্রি হচ্ছে এখানে। ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। বেশিরভাগ ফুটপাতই খাবারের দোকান অথবা ঝুপড়িঘর কিংবা নির্মাণ সামগ্রীর অস্থায়ী ঠিকানা। এমনকি ময়লার ডাস্টবিনও হয়ে যাচ্ছে ফুটপাত। আর দখলের পরও যেটুকু বেঁচে যাচ্ছে তার বেশিরভাগই ভাঙাচোরা। সড়ক পেরুলেই দোকানপাট বা ঘরবাড়ি, এই দুইয়ের মাঝে ফুটপাতের কোনো অস্তিত্ব নেই। এই অবস্থা ঢাকার প্রায় 44% সড়কের। আর 82% ফুটপাতের বেহাল দশার কারণে পথচারীর হাঁটাই দায় হয়ে পড়েছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হলেও আবার সুযোগ বুঝে শুরু হয়ে যায় বাণিজ্য। মোবিল গোটাইলে উড়াই দেয়, ব্যাঙ্গালে যায়, ঝামেলা তো অবশ্যই করে। এই যে ধরেন মোবিল কোড আসে ব্যাঙ্গা ভেঙে দেয়, উড়ি কুয়ে লাভ নেই, উড়ি কুয়ে লাভ নেই। বিশেষজ্ঞদের অভিযোগ, নগর পরিকল্পনায় নাগরিকদের হাঁটাকে প্রাধান্য না দিয়ে পরিবহনের বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে। ফলে ভুক্তভোগী হচ্ছে জনগণ বা পথচারী। আমাদের শহরটা আস্তে আস্তে এটাকে গাড়ি বান্ধব করা হচ্ছে, ব্যক্তিগত গাড়ির একটা বাজার তৈরি করা হচ্ছে। 20 লক্ষ টাকা যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নির্ধারণ করা ছিল গাড়ির লোন, সেটা 40 লক্ষ টাকা পর্যন্ত এখন দেয়া যাবে। এই যে এত সুবিধা, আপনি ডিআইপি রোড ঘোষণা করে দিচ্ছেন প্রাইভেট কারের জন্য, ওই রোডে অন্য কোনো গাড়ি চলবে না। তো সবকিছু তো গাড়ির জন্যই করা হচ্ছে। অভিযোগের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র জানান, বেদখল হয়ে যাওয়া ফুটপাত দখলমুক্ত করতে কাজ চলছে। চেষ্টা করে যাচ্ছি যে ফুটপাতগুলো যাতে মুক্ত করা যায়। খুব ডিফিকাল্ট, এখানে বিভিন্ন ধরনের মানুষ, স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে জড়িত থাকে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। রাজধানীতে যদি কোথাও ফুটপাত না থাকে, এরকম কোনো জায়গা যদি আপনার চোখে পড়ে আমাকে বলেন, আমি করে দেবো। একই সঙ্গে ফুটপাত পথচারী বান্ধব করতে পরিকল্পনা রয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণের নগরপিতা। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর প্রবাসী অধ্যুষিত চাটখিল উপজেলার 9টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম নোয়াখালীর চাটখিল উপজেলার 9টি ইউনিয়ন। মার্কা সম্বলিত পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। তবে একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আর একটিতে বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে 9টির মধ্যে 7টিতে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের টাইমে আসলে অনেক চেয়ারম্যান অনেক বহু রকম আশা দেয়, কিন্তু পরবর্তীতে এগুলো থাকে না, এগুলো কার্যকর করে না। আমাদের এলাকায় অনেক দরিদ্র লোক আছে, ক্ষুধার্ত লোক আছে, এদেরকে যেন একটু সহযোগিতা করে, এরকম লোকের দরকার। প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে কারচুপি ও কেন্দ্র দখল সহ ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। নিরীহ জনগণের জন্য আমি কাজ করে যাব, এই সমর্থকদেরকে আমি একটা মডেল হিসাবে রেখে দিব। আমি শতভাগ নিশ্চিত, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোটাররা ভোট দিতে পারে, নিশ্চিত আমি চেয়ারম্যান হব। আল্লাহ যদি প্রার্থীদেরকে নিরাপদে ভোট দেওয়ার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যা যা করার দরকার, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। 23 এপ্রিল অনুষ্ঠিতব্য চাটখিলের 9টি ইউনিয়ন পরিষদের মধ্যে 8টিতে চেয়ারম্যান পদে 31 জন, সংরক্ষিত সদস্য পদে 60 জন এবং সদস্য পদে 240 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নোয়াখালী। এদিকে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর সিরাজগঞ্জের 24টি ইউনিয়ন। নিজের পক্ষে সমর্থন আদায়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি প্রার্থীদের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালি, বেলকুচি, তারাস ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে এখন উৎসব। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি পাড়া, মহল্লা, অলিগলি ও চায়ের দোকানে। সমর্থন আদায়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। কিন্তু প্রতীক নয়, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে ভোট দেবেন বলছেন ভোটাররা। উন্নয়নের কাজ করব, বিদ্যুতের কাজ করব, রাস্তাঘাটের কাজ করব, তাদের ভোট দিব। মাদক মুক্ত চাই, এলাকায় সন্ত্রাস মুক্ত চাই। যে চেয়ারম্যান সার্বক্ষণিক পরিষদে সময় দেবে, জনগণের কাজ করবে, আমরা সেরকম চেয়ারম্যানকে ভোট দিতে চাই। দলীয় নির্বাচন হয় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। আর হুমকি ধামকি সহ আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ বিএনপি প্রার্থীদের। আমার এই এলাকা চর অঞ্চল, নদী ভাঙনে দেশের মানুষ অসহায়, আমার রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা, এটা আমি করতে চাই। একটা ভোট পেলেও নাকি সে চেয়ারম্যান হবে, এই বলে সে বিভিন্ন ভোটারদের মাঝে নানা প্রকার অপকর্ম এবং আমার কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। তবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের যে সকল প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচন পূর্ব সময় আমরা সকল প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা 23 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতা ভালোভাবে করতে পারব। 23 এপ্রিল তৃতীয় ধাপে সিরাজগঞ্জের 5 উপজেলার 24টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় সংবাদ আরো থাকছে। পারিবারিক কলহের জেরে রাজধানীতে নিজ শিশু সন্তানকে হত্যার অভিযোগ, মায়ের আত্মহত্যার চেষ্টা, স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। ভূমিকম্পের ভয়াবহতা এড়াতে সিলেটের 30টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আগামী বৃহস্পতিবার থেকে এ ব্যাপারে অভিযান করবে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সক্রিয় ভূমিকম্প বলয় মেঘালয়ের ডাউকি ফল্ট দীর্ঘতম হওয়ায় সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি পর্যাপ্ত না থাকায় কিছুটা আতঙ্কে রয়েছে জেলা প্রশাসন। দিগেন সিংহের ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করে সিলেট, ময়মনসিংহ, রংপুর সহ দেশের উত্তর পূর্বাঞ্চলকে 1 নম্বর এলাকা বা বলয় হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। বিগত 200 বছরের মধ্যে প্রতি 30 বছরে গড়ে একটি প্রচণ্ড ভূমিকম্প এই বলয়ে অনুভূত হয়েছে। আর এ কারণে এই জোনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর সবচাইতে দীর্ঘ যে ফল্ট লাইন, ডাউকি ফল্ট লাইন, সেটা আমাদের এখানে অবস্থিত। সেই জন্য এটা রিস্কি জোনের মধ্যে পড়ে। ডাইরেক্টলি বলা যাবে না যে আমাদের দেশে কালকেই ভূমিকম্প হবে। এই জন্য জনগণের মধ্যে ভয় ঢুকানোর কোনো দরকার নেই। বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয় তাইলে ভয়ের কিছু নাই। আর ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সিলেট নগরীর 30টি সরকারি বেসরকারি ভবন, মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠান ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছে সিটি কর্পোরেশন। অনেকগুলো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ভবনও এগুলো ঝুঁকিপূর্ণ আছে। আমরা অনেকবারই নোটিশ দিয়েছি, এগুলো ভেঙে ফেলা তাদের উচিত। যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। আগামী বৃহস্পতিবার আমরা একটি অধিক ঝুঁকিপূর্ণ ভবন তাঁতিপাড়াতে সেটি আমরা ভাঙার উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসন বলছে, ভয়াবহ বিপর্যয় পরবর্তী উদ্ধার কাজে 5000-এর মতো স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হলেও নেই পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম। দুর্যোগ ব্যবস্থাপনাকে বলেছি, ফায়ার ব্রিগেডের মহাপরিচালকও বলেছি, আমাদের পর্যাপ্ত কিটস নেই, আধুনিকই নেই। ওনারা বলছেন যে বাংলাদেশের প্রায় শুধু ঢাকা শহরে কিছুটা আছে, অন্য কোথাও এরকম নাই। খুব দ্রুত আমরা ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা হয়তো দিবেন। এটা তো আমাদের কিছু করণীয় নাই। ভয়াবহ ভূমিকম্পে 1782 সালে গঙ্গা নদীর গতিপথ, 1787 ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়। আর 1885 সালের বেঙ্গল ভূমিকম্প এবং 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে ভূগঠনের পরিবর্তন হয় আর প্রাণ হারায় হাজার হাজার মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে 6,35,00,000 সিম নিবন্ধিত হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী আবারও বলেন, 30 এপ্রিল সিম নিবন্ধন শেষ হবে, এরপর আর সময় বাড়ানো হবে।
রাজধানীর উত্তরখানে একটি বাসায় 1.5 বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে শিশুটির মা। পুলিশ ও প্রতিবেশীরা জানান, 1.5 বছরের সন্তান নিহালকে নিয়ে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাড়িতে 2 বছর ধরে ভাড়া থাকতেন মুরাদ ও মুক্তি দম্পতি। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তাদের মাঝে অশান্তি বিরাজ করত। গতরাতে সাজ্জাদ হোসেন মুরাদ বাসায় এসে শিশু নিহালকে বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় দেখেন। পাশে ছিলেন শিশুটির মা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। লোকটার একটা বোন আছে, বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই বোনটাকে ওই বাচ্চাকে দিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে। আজকে সকালেও গোলযোগ হয়েছে, কিন্তু মেয়ে যায় নাই। স্বামী যখন নর্থ টাওয়ারে কাপড়ের দোকান আছে নাকি, ওখানে যায়। এই সুযোগ খুব সম্ভবত সন্ধ্যার পরে এই ঘটনা ঘটায়। গলায় পোজ দেওয়া, তো বাম পাশে পোজ। তো আমার ধারণা হলো ডাইন হাত দিয়ে ব্লেড জাতীয় কিছু নিয়ে সে ওই নিজের গলায় নিজে পোজ দিয়েছে, অর্থাৎ ছেলেটাকে মেরে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছে। বান্দরবানে 3 ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে থানচি উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া বান্দরবান থানচি এবং আলীকদম থানচি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার বিকেলে বান্দরবানের থানচি আলীকদম সড়কের 28 কিলোমিটার এলাকা থেকে 3 গরু ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে সোমবার দুপুরে ওই এলাকার একটি পাহাড়ের ঝিরির পাশ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় একটি পোশাক কারখানায় রাতের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকরা জানান, গত রাত 10টার দিকে অলি নেটওয়ার্ক লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের রাতের খাবার হিসেবে কলা, রুটি ও ডিম দেয়া হয়। খাবার খাওয়ার পরেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। টিফিনের ভিতরে শুধু ডিমটা বাকি ছিল, বা কলা বিস্কুট খাইছে, পরে ডিমটা খাইছে, ডিমটা যে ডিমটা বাদে একটু তিতা লাগতেছে, তাই তিতা লাগতেছে দিকে সবাইকে এরকম তিতা লাগতেছে, তাই কেউ বমি করতেছে বা আরেকজনের বমি দেখতেছে, সবাই অসুস্থ হয়ে গেছে। আস্তে আস্তে সবাই বমি করতেছে, একজনের পর একজনের সিরিয়ালে বমি করতেছে, ফিসিং এ যায়, কেউ ডইলা পড়ে যাইতেছে। তখন আমরা সবাই এলাম পেলাম যে হ্যাঁ এরা বুঝতে পারছি গুরুতর অবস্থা। তাদের কমপ্লেনটা হলো বমি হইতেছে। এখন আমরা ওই দিনে চালিয়ে যাচ্ছি, হয়তো বমি ফুড পয়জনিং এর মানে যেগুলো হয় গরমের দিকে। সময় সংবাদে আরো থাকছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে মৌসুমী ফলের চাহিদা। দাম বেশি হলেও গরমের উত্তাপ কমাতে দোকানে ক্রেতাদের ভিড়। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওর এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল। নিরুপায় হয়ে আগেভাগে আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে এ অবস্থায় পানি না কমা পর্যন্ত কিছুই করার নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জুড়ে বাতাসে দোল খাওয়া এই সোনালী ফসল সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের জন্য দিয়েছিল গত কয়েক বছরের ক্ষতি কাটিয়ে ওঠার বারতা। কিন্তু সে স্বপ্নও এখন রূপ নিয়েছে হতাশায়। গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে সুরমা, কুশিয়ারা, কালনী, জাদুকাটা ও রক্তি নদীর পানি ঢুকে গেছে পার্শ্ববর্তী হাওরগুলোতে। এতে জেলার জগন্নাথপুর, তাহিরপুর, দোয়ারাবাজার সহ 11টি উপজেলার কয়েক হাজার জমির আধা পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিন জমা যা আছে, যা বরাবর মারাবর এগুলো সব নিচে কি ডুবলার ফাইনে, বৃষ্টির ফাইনে ডুবাই সবটা নিচে। এক মোট ধান আনতে পারছি না, আমাদের ছেলে মেয়ে কি করে লেখাপড়া করায়, কি করে খাওয়ায়, আমরা খাইতাম কেমনে, আমরা চলতাম কেমনে, আমরা একটু সাহায্য করো। এই অবস্থায় নতুন করে ক্ষতির হাত থেকে বাঁচতে জমির আধা পাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দিলেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, হাওর বেষ্টিত অরক্ষিত বাঁধ সংস্কার না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওভারফ্লোয়ে ঢুকছে, এটা কারণ আমাদের টোটাল 1500 কিলোমিটার বাঁধ, তার মধ্যে আমরা মাত্র এই বছর 300 কিলোমিটার করছি, বাকি 1200 কিলোমিটার বাঁধ আমাদের অরক্ষিত রয়ে গেছে। এছাড়াও অধিকাংশ বাঁধ ডেজার্ট লেভেলের সহনীয় মাত্রার অনেক নিচে আছে। আমরা ইতিমধ্যে সব জায়গায় মাইকের মাধ্যমে প্রচার করে যাচ্ছি, কৃষকগণ যেন
অনতিবিলম্বে পাকা ধান কেটে ঘরে নিয়ে আসে, পাশাপাশি আবহাওয়া সম্পূর্ণ ভালো হয়ে যায়, তাহলে অবিলম্বে অবশিষ্ট অংশের ধান কাটা হবে বলে আমরা খুবই আশা রাখি। চলতি মৌসুমে জেলায় 2,20,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর 26 ভাগ জমির ধান কাটা হলেও বাকি ফসল রয়েছে মাঠেই। সময় সংবাদ, সুনামগঞ্জ। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সঙ্গে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড EIL এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় এই চুক্তি স্বাক্ষর হয়। ইস্টার্ন রিফাইনারির পক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক মোসলেহ উদ্দিন ও ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক ভূপেন্দ্র মহেশ্বরী এই চুক্তি সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতের এই কোম্পানি ইস্টার্ন রিফাইনারির প্রকল্পের ডিজাইন, ড্রয়িং এবং কার্যক্রম দেখাশোনা করবে। আমাদের প্রায় 3 বছরের মতো লাগবে টোটাল প্রজেক্টটা। আমাদের মাত্র কনসালটেন্ট নিয়োগ হলো, তারপরে আমাদের রিফাইনারি তৈরি করার জন্য EPC কন্ট্রাক্টর নিয়োগ হবে, তারপরে আমাদের ফাইন্যান্সিয়াল ক্লোজিং হবে। এইটার প্রজেক্টের কস্ট হবে প্রায় $1.7 বিলিয়ন, ইউরো 5 মডেলের এটা হবে, এবং ক্যাপাসিটি ইনক্রিজ করবেন প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন। অনলাইনের মাধ্যমে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে ডাটা এন্ট্রি ও SEO সহ বিভিন্ন কাজ করে থাকেন দেশীয় ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। কিন্তু দক্ষতার অভাবে প্রোগ্রামিং এর কাজ করতে পারছেন না তারা। এছাড়া পাওনা আদায়ের ক্ষেত্রেও জটিলতার শিকার হতে হচ্ছে তাদের। বিশ্লেষকরা বলছেন, বিপুল সম্ভাবনাময় এ খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বিরাজমান সব সমস্যার দ্রুত সমাধান জরুরি। দক্ষ প্রোগ্রামার গড়ে তোলার পাশাপাশি পেমেন্ট সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। মাহমুদুর রহমান অতীতে অনেক সংকটময় সময় পার করার পর নতুন করে জীবন শুরু করেছেন আউটসোর্সিং এর মাধ্যমে। আমি আগে বলতে গেলে তেমন কিছুই করতাম না, এরপরে অনেক ধরনের কাজ করলাম, তেমন একটা সাকসেসফুল হতে পারি নাই। তারপর অনলাইন, গুগল সব জায়গা থেকে একটু একটু শিখে এখন মোটামুটি একটু ভালো। তার মতো সারা দেশের প্রায় 5 লাখ তরুণ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে বছরে আয় করছেন প্রায় $70 মিলিয়ন। এমন পেশাজীবীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই, কিন্তু দক্ষতা না থাকায় এন্ট্রি লেভেল বা কোনো ক্ষেত্রে মিড লেভেলের কাজেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে তাদের। এছাড়া বিপুল সম্ভাবনাময় এই খাতে যারা কাজ করছেন তাদের পারিশ্রমিক দেশে আনার ক্ষেত্রে রয়েছে নানা সমস্যা। আমাদের তো পেপ্যাল নাই, বাংলাদেশে পেপ্যাল অ্যালাউড না, সো এই ক্ষেত্রে আমাদের বেশ ভালো একটা ঝামেলায় পড়ি। প্রোগ্রামিং সাইটটাতে আমরা প্রপার গাইডলাইন এবং প্রপার লার্নিং এর একটা অভাব থেকে যায় এখানে। শুধু মিড লেভেলের কাজই নয়, প্রায় $44 বিলিয়ন মতো বড় মার্কেট প্লেসে প্রোগ্রামিং এর মতো হাই লেভেলের কাজ করতে এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। তাই দেশীয় ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনলাইন পেমেন্ট আরো সহজতর করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সেক্টর আসলে যে গতিতে গ্রো করতো সেই গতিতে আসলে গ্রো করতে পারছে না, তার জন্য পেমেন্ট একটা অন্যতম প্রধান সমস্যা। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রবলেম সলভিং স্কিল, ক্রিয়েটিভ স্কিল, এসব জায়গায় আমরা যদি মনোযোগ হই তাহলে আমরা বিশ্বমানের আমাদের প্রোগ্রামার তৈরি করতে পারবো। তবে প্রোগ্রামার তৈরির পাশাপাশি পেমেন্ট সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দ্রুতই এই সব বিষয় সমাধানটা আমরা করতে পারবো। প্রোগ্রামারদের যে প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি, সেই রিকোয়ারমেন্টটা আমরা আমাদের দেশের বিশাল যে তরুণ প্রজন্ম, এইটাকে আমরা প্রযুক্তির সক্ষম করে গড়ে তুলে আমরা সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো। বাংলাদেশের মতো জনবহুল ও উচ্চ বেকারত্বের দেশে ফ্রিল্যান্সিং আশীর্বাদ স্বরূপ, তাই গুরুত্ব দিয়ে এ খাতের সব সমস্যার সমাধান করবে সরকার, প্রত্যাশা ফ্রিল্যান্সারদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মৌসুমী বিভিন্ন ফলমূলের চাহিদা বেড়েছে নগরবাসীর কাছে। এসব ফল আগের চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হওয়ায় ব্যবসা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা, আর চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। রাজধানীর উত্তপ্ত আবহাওয়ায় মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস বইলেও তা বৈশাখী খররৌদ্রের উষ্ণ ঝাপটা মাত্র। এতে কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাচল। প্রকৃতির যখন এই অবস্থা, তখন একান্ত প্রয়োজনে ছুটন্ত মানুষগুলো গরমের উত্তাপ থেকে বাঁচতে ভিড় জমাচ্ছেন ফলের দোকানগুলোতে। শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্যের জন্য মৌসুমী বিভিন্ন ফলমূল কিনছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর গরমে আগের চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। বেল বেচতেছি 120 টাকা হালি,
সবাই বেচতেছি 80 টাকা হালি, এখন মনে করেন বাড়তি আছে, এখন বেচা কিনে ভালো, বাজার ভালো। এদিকে আমদানি বেড়েছে সবরি, চিনি চাম্পা, অমৃত সাগর, নেপালি সাগর সহ বিভিন্ন জাতের কলার। পাইকারি বাজারে 1 পণ বা 80টি অমৃত সাগর বিক্রি হচ্ছে 400 টাকায়, আর 1 পণ সবরি কলা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। সামনে যে 4-5টা মাস, এই 4-5টা মাস পুরো সবাই যে জমে থাকে সবাই এই ব্যবসা যোগ দেয়। অন্যান্য জায়গার চেয়ে এখানে বহুত বেচা কিনা ভালো হয়, কারণ বরিশালের কলাটা যেমন লঞ্চ থেকে এখানে আসে, কিন্তু এই কলাটা কিন্তু অন্য কোথাও পায় না। গরমে পানীয় ফল হিসেবে তরমুজের বিকল্প নেই। বিভিন্ন জায়গা থেকে এসব তরমুজ বিক্রির জন্য নিয়ে আসা হয় সদরঘাটের ওয়াইজ ঘাটে। নৌকা থেকে আড়তে নিয়ে আসা মাত্রই আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হয়ে যাচ্ছে এসব ফল। গতবারের তুলনায় এবছর ব্যবসার দিকে আপনার ফসলের দিকে কম, কিন্তু ব্যবসা নিউট্রালে আছে আর কি। এবার বছর ব্যবসা খারাপ হয় না, ভালো হয় না, মানে মধ্যম পর্যায়ে আমরা আছি আর কি, কিন্তু মালের দামটা এই মার্কেটে এবারে বেশি গেছে। 2 সপ্তাহ গরম থাকাতে মোটামুটি বাজার ভালো এবং আমরাও লাভবান, সাথে উৎপাদন যারা করেছে চাষি তারাও লাভবান। পাইকারি বাজারে 4 থেকে 5 কেজি ওজনের প্রতিটি তরমুজ 60 টাকা, 8 কেজি ওজনের 100 থেকে 120 এবং 10 থেকে 12 কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় 200 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েক সপ্তাহের তীব্র গরমে রাজধানীতে এয়ার কন্ডিশনার, ফ্যান ও এয়ার কুলারের বিক্রি বেড়েছে কয়েক গুণ। হঠাৎ চাহিদা বাড়ায় এসব পণ্যের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। আর বিক্রেতারা বলছেন বেচা বিক্রিতে এগিয়ে আছে বিদেশি ব্র্যান্ডগুলো। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। চৈত্রের দাবদাহেই গ্রীষ্মের আগমন। কয়েক দিনের প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন, এমনকি স্বস্তি নেই রাতেও। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে, যেখানে সাধ্যমতো আরো একটি ফ্যান কিংবা এয়ার কুলার কিনতে আসছেন সাধারণ মানুষ। ফ্যান তো বাসায় আছে, তারপর প্রচন্ড তাপের জন্য আর কি ফ্যান কিনা হচ্ছে। দাম তো এখন একটু ওরা বেশি চাবেই, কারণ গরম হাওয়াইলে তো ওদের মার্কেটেও একটু হাওয়া লাগে। এখন 2-3টা পাংখাই লাগে, এত গরম। এই গরমে তার ফ্যান কভার দিচ্ছে না আমাদেরকে, যার কারণে আমরা এয়ার কুলার কিনতে বাজারে আসছে। হঠাৎ ভোক্তা চাহিদা বেড়ে যাওয়ায় 2 সপ্তাহের ব্যবধানে ফ্যান ও এয়ার কুলারের বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি। তবে তুলনামূলক কম মূল্যের পণ্যই বাজারে বেশি চলছে বলে জানালেন বিক্রেতারা। বিশেষ করে ছোট ফ্যানগুলো বেশি, টেবিল ফ্যান, এই ছোট হাই স্পিড ফ্যান বা স্ট্যান্ড ফ্যান, এগুলো চাইনিজ ব্র্যান্ড আছে যেরকম হাই স্পিড, টেবিল, স্ট্যান্ড, এইসব ধরনের, এবং পাকিস্তানি। বিক্রিটা অবশ্যই আগের চাইতে অনেক বেশি। যারা এসি কিনতে পারে না যারা এয়ার কুলার গুলা কিনে আর কি, মোটামুটি 2 সপ্তাহ সেল খারাপ হয় নাই। চাহিদা বেড়েছে এসিরও। 2 সপ্তাহ আগেও যে দোকানে সারাদিনে বিক্রি হয়নি 10টি এসি, সেখানে বর্তমানে প্রতিদিন বিক্রি হচ্ছে 30টির বেশি। তবে প্রতারিত না হতে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার পরামর্শ বিক্রেতাদের। দেখা গেছে যে আগে ডেইলি 2-3টা যাইতো, এখন 20-25টা, হোলসেল গেলে আরো বেড়ে যায়। ইন্টেরিয়র ডিজাইনার এবং সাপ্লায়ার তারা এসে 2 নম্বর এসি চায়, তারা সেগুলিকে ব্র্যান্ড লাগায়া বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যারা মার্কেটে না এসে কিনে তারা ঠকতেছে। যেভাবে গরমটা পড়তেছে আমরা তো এসি ছাড়া একটা বাসায় টিকতে পারি না। প্রচন্ড গরমে তাপা দেওয়া, এর থেকে পরিত্রাণের জন্য এসি একান্তই প্রয়োজন। সাধারণত এপ্রিলে গ্রীষ্মকাল শুরু হলেও গরম পড়ে যাওয়ায় চৈত্র থেকে অর্থাৎ মার্চ মাস থেকেই ফ্যান এসির বিক্রি বেড়ে যায়। আর এ বাজার মে মাস পর্যন্ত চাঙ্গা থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে চুক্তি স্বাক্ষর হয়। ইবিএল এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আল রেজা ইফতেখার, ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আরিফ হোসেন এবং বিকাশের পক্ষে প্রধান নির্বাহী কামাল কাদির সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইবিএল এর কর্পোরেট ক্লায়েন্টরা বিকাশের বিভিন্ন সুবিধা পাবেন। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 5 শতাধিক অভিবাসীর প্রাণহানি ঘটেছে বলে দাবি জীবিত উদ্ধার হওয়া কয়েকজনের। তবে এই বিষয়টি নিশ্চিত করেনি আনুষ্ঠানিক কোনো সূত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ডুবে যাওয়া নৌকা থেকে 41 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরেক নৌকাডুবির ঘটনায় 6 অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। ইউরোপে যাওয়ার পথে গেল বছরের এপ্রিলে নৌকাডুবির ঘটনায় অন্তত 800 অভিবাসীর মৃত্যুর 1 বছর যেতে না যেতেই এমন ঘটনা ঘটল। ভূমধ্যসাগরে নৌকাডুবির পর রাতভর অভিযান চালিয়ে জীবিত উদ্ধার হওয়া বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতায় নিয়ে আসেন কোস্টগার্ডের সদস্যরা, যাদের বেশিরভাগই পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। ভূমধ্যসাগর হয়ে ইতালি যাচ্ছিলেন তারা।
জীবিত উদ্ধার হওয়া বেশ কয়েকজন জানিয়েছেন নৌকায় থাকা 5 শতাধিক আরোহী পানিতে ডুবে মারা গেছেন। তবে এই সংখ্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত করেনি। নৌকাডুবির ঘটনায় কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে থাকতে পারে বলে টুইটারে এক বার্তা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR। বিবিসি জানিয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন সোমালীয় নাগরিক। গেল 2015 সালের এপ্রিলে এই সাগরে নৌকাডুবির ঘটনায় সলিল সমাধি হয়েছিল 800 অভিবাসন প্রত্যাশীর। বছর প্রায় ঘুরে এলেও পরিস্থিতির উন্নতি না হওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি দায়ী বলে অভিযোগ করেছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। তারা বলছে শরণার্থী সংকট মোকাবেলায় নীতি নির্ধারক ও সরকারগুলোকে সীমান্তে কড়াকড়ি আরোপের চেয়ে মানুষের জীবন রক্ষার দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। এবছর 24,000-এরও বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে, যাদের মধ্যে 3,700 শিশু রয়েছে যাদের কোনো অভিভাবক নেই। সীমান্তে নিরাপত্তা জোরদার করে যুদ্ধবিধ্বস্ত এলাকায় এসব ক্ষুধার্ত মানুষের স্রোত ঠেকানোর প্রচেষ্টা সফল হয়নি। এদিকে লিবিয়ার উপকূলে নৌকাডুবির আরেক ঘটনায় বেশ কয়েকজন হতভাগ্য অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিরিয়া, ইরাক ও লিবিয়ার সংঘর্ষের জের ধরে এসব এলাকার মানুষের সাম্প্রতিক সময়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার প্রবণতা বেড়েছে। জাতিসংঘের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত 1,80,000 অভিবাসন প্রত্যাশী ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 413 জনে। সোমবার সরকারি হিসেবে তথ্য প্রকাশ করা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের দরকার হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। দুর্গতদের সহায়তায় প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। কিছু কিছু এলাকায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শুরু হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ইকুয়েডর জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি বাসভবনে আতশবাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 8 জন। স্থানীয় শ্রীকাকুলাম জেলায় সোমবার এই ঘটনা ঘটে। আতশবাজির বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ির আসবাবপত্র ও গাড়ি আগুনে পুড়ে যায়। সেখানে অবৈধভাবে এসব আতশবাজি মজুদ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ওই এলাকায় অনুমোদনহীন বেশ কিছু আতশবাজির কারখানা ও গোদাম রয়েছে। গত 10 এপ্রিল ভারতের কেরালার এক মন্দিরে আতশবাজির ফুলকি থেকে লাগা আগুনে নিহত হয় শতাধিক মানুষ। আইপিএল এর খবর। আসরের প্রথম জয়ের দেখা পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। আগে ব্যাট করে 6 উইকেটে 142 রান করে মুম্বাই। জবাবে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মার্টিন গাপটিল ব্যক্তিগত 2 রানে আউট হন। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি পার্থিব প্যাটেল, অধিনায়ক রোহিত শর্মা ও জস বাটলার। তবে রাইডুর সঙ্গে ক্রোনাল পান্ডিয়ার 63 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মুম্বাই। রাইডুর দলীয় সর্বোচ্চ 54 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 142 রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল। 32 রানে 1 উইকেট নেন মুস্তাফিজ। জবাবে দলীয় 4 রানে সাজঘরে ফেরেন হায়দ্রাবাদের শিখর ধাওয়ান। তবে 62 রানের জুটি গড়ে বিপর্যয় সামলে রানের গতি সচল রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও হেনরিক্স। 20 রান করে সাউদির দ্বিতীয় শিকার হন হেনরিক্স, তবে ব্যক্তিগত 50 তুলে নেন ওয়ার্নার। এই অজি ওপেনারের 59 বলে 90 রানের অসাধারণ ইনিংসে 15 বল আগেই জয় নিশ্চিত হয় হায়দ্রাবাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। স্টোক সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার। হ্যারিকেন এবং বামিদেল আলীর জোড়া গোলে 4-0 গোলের জয় তুলে নিয়েছে স্পার্সরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানটা আরও শক্ত করল টটেনহাম। স্বাগতিক স্টোক সিটির বিপক্ষে শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলে টটেনহাম হটস্পার। ফলও আসে খুব দ্রুত। খেলার 9 মিনিটে স্পার্সদের এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারিকেন। মধ্যবিরতি পর্যন্ত স্টোক সিটির কয়েকটি আক্রমণ রুখে দেন হটস্পার ডিফেন্স। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পর 67 মিনিটে মিডফিল্ডার বামিদেল আলীর দারুণ এক গোলে 2-0 গোলের লিড পায় মরিচিও পচেতিনোর শিষ্যরা। 71 মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যারিকেন। আর 82 মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ইংলিশ মিডফিল্ডার আলী। শীর্ষে থাকা লেস্টার সিটি থেকে 5 পয়েন্ট পিছিয়ে টটেনহাম হটস্পার।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে ৬ষ্ঠ দফায় শুনানি শুরু। মামলা না করলে অর্থ ফেরত পাবে না বাংলাদেশ, বলছে এএমএলসি। রাজধানীর ৪৪% সড়কেই নেই ফুটপাত। প্রতিনিয়তই নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা। পরিবহনকে গুরুত্ব দেয়ায় অনিরাপদ হচ্ছে শহর, অভিমত বিশেষজ্ঞদের। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামেগঞ্জে উৎসবের আমেজ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। বৃষ্টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার উদ্যোগ সিলেট সিটি কর্পোরেশনের। দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় আতঙ্কে জেলা প্রশাসন। এবং বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জে হাওরের কয়েক হাজার হেক্টর জমির ফসল। ব্যাপক ক্ষতির মুখে কৃষক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।